নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে 365 পেজের মডেল কোশ্চেন পেপার 16 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি মডেল কোশ্চেন পেপার 16। স্কুলের নাম ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, স্যার লোকনাথ গোস্বামী। আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার লোকনাথ গোস্বামী মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেজ 365। প্রথম আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, এমসিকিউ, একের দাগ। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 × 2 12 = 12। বন্ধুরা, প্রোজ, পোয়েট্রি, ড্রামা এই তিনটি থেকে 4টে করে মোট 12টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রথম আমি প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1। When the train reached Saharanpur station, a female voice was heard near the carriage door. ট্রেন যখন সাহারানপুর স্টেশনে পৌঁছায় তখন দরজার কাছে শোনা গেল মহিলার কণ্ঠ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এপিজে আব্দুল কালামের নিজের বিজ্ঞান ও প্রযুক্তি জগৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। দ্য ওয়ার্ড সাইড ওয়াক মিন্স ফুটপাথ। পাশে হাঁটা শব্দের অর্থ ফুটপাথ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য ম্যান উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য হারমিটস টাওয়েল। যার লোকটির ক্ষত ব্যান্ডেজ করে তার রুমাল এবং সন্ন্যাসীর গামছা দিয়ে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 5। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। হিয়ার জ্যাব মিন্স স্ট্যাব। এখানে জ্যাব মানে ছুরির আঘাত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6। দ্য ইনসেক্টস ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর হামিং। পোকামাকড় হলো গুনগুন করা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। হিয়ার দ্য লাইন হাইলাইটস দ্য ব্রেভিটি অফ সামার্স ডে। লাইনটি হাইলাইট করে গ্রীষ্মের দিনের সংক্ষিপ্ততা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8। দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। কবিতার মূল শিরোনাম হলো ঘাসফড়িং এবং ক্রিকেট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আছে ড্রামা থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট, নাম্বার 9। অক্সেন মিডোজ ওয়াজ লেন্ট অ্যাজ প্যাস্চার টু চুভুকভস ফ্যামিলি। অক্সেন মিডোজকে চুভুকভের পরিবারের চারণভূমি হিসাবে ধার দেওয়া হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10। হি হ্যাজ কাম টু বড়ো মানি হি রেফার্স টু লোমব। এখানে সে বলতে বোঝায় লোমব। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11। লোমব ইজ ড্রেসড ইন ফর্মাল ক্লথেস বিকজ হি হ্যাজ কাম টু প্রপোজ টু নাতালিয়া। কারণ সে নাতালিয়াকে প্রস্তাব দিতে এসেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12। ইউ প্রিটি ফোগার। দ্য ওয়ার্ড পিটি ফোগার হ্যাজ বিন ইউজড টু ডেসক্রাইব লোমব। পিটি ভোগার শব্দটি বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে লোমবকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে এসএ কিউ মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন, 2-এর দাগ। আনসার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 × 8 = 8। প্রোজ এবং পোয়েট্রি থেকে 4টি করে মোট 8টা কোশ্চেন করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার। এবং এখানে 8টা করে 16টা কোশ্চেন দেওয়া আছে, মানে ডবল দেওয়া আছে। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা করবে।
প্রথম আমি প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক হিজ সেকেন্ড কো প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল? কথক তার দ্বিতীয় সহযাত্রীকে মেয়েটি সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিলেন? আনসার দেখে নাও। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর আস্কড হিজ সেকেন্ড কো প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল ইফ সি হ্যাড কেপ্ট হেয়ার লং অর শর্ট। কথক তার দ্বিতীয় সহযাত্রীকে মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে সে চুল লম্বা রেখেছে নাকি ছোট রেখেছে। নাম্বার 2, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু মেক হিমসেলফ ফ্রি ফ্রম দ্য হ্যান্ডস অফ মিসেস জোন্স? কেন রোজার নিজেকে মিসেস জোন্সের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, রোজার ওয়ান্টেড মিসেস জোন্স টু রিলিজ হিম বিকজ হি ফিয়ার্ড দ্যাট সি উড সেন্ড হিম টু প্রিজন। রোজার চেয়েছিলেন মিসেস জোন তাকে মুক্তি দিতে, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে তিনি তাকে কারাগারে পাঠাবেন। নেক্সট নাম্বার 3, হিয়ার কামস সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ দ্য পার্সন স্পোকেন টু? স্পিকারকে এবং কার সাথে কথা বলা হয়েছে? ইন লিও টলস্টয়েস দ্য 3 কোয়েশ্চেন্স দ্য হারমিট সেড দিস টু দ্য জার, সন্ন্যাসী জারকে এই কথা বলেছিলেন। নাম্বার 4, হাউ ডিড ডক্টর কালামস ফাদার রিটার্ন হোম এভরি মর্নিং? ডক্টর কালামের বাবা প্রতিদিন সকালে কিভাবে বাড়ি ফিরতেন? আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস, কালামস ফাদার উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টায়েড টুগেদার থ্রোন ওভার শোল্ডার। তিনি তার কাঁধে 1 ডজন মানে 12টার বেশি, সেরকমই তো লেখা আছে, প্রায় 12টার মতো নারকেল ডাব তার কাঁধে তিনি ঝুলিয়ে নিয়ে বাড়ি ফিরতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, আর তারপর তিনি সকালের খাবার খেতেন। নাম্বার 5, সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হু সেজ দিস? কিন্তু সেগুলি তার কোনো কাজে আসেনি, কে বলে? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর সেকেন্ড কো প্যাসেঞ্জার সেজ দিস। রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিটের লেখক কথক দ্বিতীয় সহযাত্রীকে এটি বলেছেন। নেক্সট নাম্বার 6, হোয়াট ওয়ার দ্য ফাইনাল আনসার্স দ্য জার রিসিভড ফ্রম দ্য হারমিট? যার সন্ন্যাসীর কাছ থেকে চূড়ান্ত উত্তরগুলি কি পেয়েছিল? আনসার দেখে নাও। দ্য হারমিটস আনসার্স টু দ্য কিং 3 কোয়েশ্চেন্স। ইন দ্য 3 কোয়েশ্চেন্স আর দ্যাট, সেগুলো হলো যে দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং ইজ নাও, সব কিছুর শুরু করার একটা নির্দিষ্ট সময় হলো এখন। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইজ দ্য ওয়ান দ্যাট ইউ আর উইথ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সেই যার সঙ্গে তুমি এখন আছো। অ্যান্ড দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ইজ টু ডু গুড টু দ্য পার্সন দ্যাট ইউ আর উইথ, এবং সবচেয়ে ভালো জিনিস হলো সেই জিনিসটা যার সঙ্গে তুমি আছো তার ভালো করা। নেক্সট নাম্বার 7, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হোয়েন ওয়াজ দিস স্টেটমেন্ট আটার্ড? এই বক্তব্যটি কখন উচ্চারিত হয়েছিল? ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, দিস স্টেটমেন্ট ওয়াজ আটার্ড হোয়েন মিসেস জোন্স সেড দ্যাট হি অট টু বি হাডসন। যখন মিসেস জোন তাকে বলেছিল যে সে মানে রোজার তার ছেলের মতো, তখন তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। এটা আমি লিখেছি, যদি ভুল হয় অবশ্যই বলবে। নেক্সট নাম্বার 8, হোয়েন ক্যান ওয়ান বি অন দ্য রোড অফ ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড? কখন কেউ মুক্তির পথে সুখ এবং মানসিক শান্তির পথে থাকতে পারে? আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। একবার একজন ব্যক্তি তার মানসিক এবং শারীরিক বন্ধনকে পরিবেশন করে, সে স্বাধীনতা সুখ এবং মানসিক শান্তির পথে থাকে। মানে ইমোশনালের সঙ্গে ফিজিক্যালের যে বন্ডিং যদি হয়ে যায়, তে শারীরিক মানসিক আধ্যাত্মিক সমস্ত দিক থেকে ফ্রি থাকতে পারবে।
এরপরে আছে পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 9, হোয়াট আর দ্য সানরেজ কম্পেয়ার্ড হুইথ ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? সূর্যের রশ্মি কিসের সাথে তুলনা করা হয়? ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সান রেজ আর কম্পেয়ার্ড টু এ স্ট্রিম গ্লাইডিং ফ্রম দ্য মাউন্টেন টপ। কবিতায় সূর্যরশ্মিকে পাহাড়ের চূড়া থেকে গ্লাইডিং স্রোতের সাথে তুলনা করা হয়েছে। নাম্বার 10, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সোর্স রেফার টু হিয়ার? এখানে উৎস শব্দটি বলতে কী বোঝায়? ইন গিভ প্যাটেলস অন কিলিং আ ট্রি দ্য ওয়ার্ড সোর্স রেফার্স টু দ্য রুট হিয়ার। উৎস শব্দটি এখানে মূলকে বোঝায়। নাম্বার 11, হাউ ক্যান ইটার্নাল সামার বি মেনটেন্ড? কীভাবে অনন্ত গ্রীষ্ম বজায় রাখা যেতে পারে? ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি ইটার্নাল সামার ক্যান বি মেনটেন্ড থ্রু দ্য আর্ট অফ পোয়েট্রি। চিরন্তন গ্রীষ্ম বজায় রাখা যেতে পারে কবিতার মাধ্যমে। নাম্বার 12, হোয়াট ইজ মেন্ট বাই সাম প্লেজেন্ট উইড? কিছু মনোরম আগাছা বলতে কী বোঝায়? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ বাই সাম প্লেজেন্ট উইড, দ্য পোয়েট মিনস টু সে দ্য কুল শেড অফ দ্য আনওয়ান্টেড গ্রোথ অফ দ্য প্লান্টস। কিছু মনোরম আগাছা দ্বারা কবি বলতে চেয়েছেন উদ্ভিদের অবাঞ্ছিত বৃদ্ধির শীতল ছায়া। নাম্বার 13, হোয়াট ডাজ দ্য স্ট্রিম মুভ থ্রু দ্য ভ্যালি? উপত্যকার মধ্যে দিয়ে কিভাবে স্রোত প্রবাহিত হয়? ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি থ্রু দ্য ভ্যালি। স্রোতটি ধীরে ধীরে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নাম্বার 14, হোয়াট ডাজ দ্য ভয়েস স্পিক অফ ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ? এই যে কণ্ঠস্বরটা কি বলে? দ্য ভয়েস স্পিক্স অফ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ। কণ্ঠটি পৃথিবীর কবিতার কথা বলে। নাম্বার 15, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল আ ট্রি? একটি গাছকে মারতে কতক্ষণ লাগে? ইন গিভ প্যাটেলস অন কিলিং আ ট্রি ইট টেক্স সো মাচ টাইম টু কিল আ ট্রি। একটি গাছকে মারতে অনেক সময় লাগে। লাস্ট নাম্বার 16, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। হোয়াট ডাজ দ্য সামার রেফার টু হিয়ার? এখানে গ্রীষ্ম বলতে কী বোঝায়? ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি দ্য সামার রেফার্স টু দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। এখানে কবির বন্ধুর সৌন্দর্যকে বোঝায়। বন্ধুরা, এরপরে আছে গ্রামার। 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো আমাকে ক্ষমা করুন, দাঁড়িওয়ালা লোকটি বলল। দ্য বিয়ার্ডেড ম্যান প্লিটেড ফর ফরগিভনেস। দাঁড়িওয়ালা লোকটি ক্ষমা প্রার্থনা করল। নাম্বার 2, গিভ মি আ নাইফ। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তো এই ভয়েসের কাঠামোটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, কিন্তু এক্সপ্লেনেশন মার্ক দেওয়া আছে। তো কি হবে আমি ঠিক বুঝতে পারিনি। আমি ইম্পারেটিভ সেন্টেন্সের মতো ভয়েস করে দিয়েছি, যদি ভুল যাই বলবে। আমাকে একটি ছুরি দাও, তার আনসার হবে লেট মি বি গিভেন এ নাইফ। শেষে এক্সপ্লেনেশন মার্ক বসিয়েছি, আমাকে একটা ছুরি দেওয়া হোক। নাম্বার 3, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে দিয়েছে, মানে হলো আমি প্রায় ততটা আকর্ষণীয় নই একজন ভ্রমণসঙ্গী নই, ততটা আকর্ষণীয় একজন ভ্রমণসঙ্গী নয় যে এইমাত্র চলে গেছে। তাহলে আনসার হবে দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ এ ফার মোর অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্প্যানিয়ন দ্যান আই। সে আমার থেকে বেশি আকর্ষণীয় একজন ভ্রমণসঙ্গী। নাম্বার 4, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। এটাকে 2টো সেন্টেন্সে ভাঙতে দিয়েছে, আমি 3টে সেন্টেন্সে ভাঙিয়ে দিয়েছি। মানে হলো আমরা 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। দেখো কী কী, উই লিভড ইন এ হাউস, ইট ওয়াজ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। এটা ছিল 19 শতকের একটা বাড়ি। নেক্সট নাম্বার 5, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এখানে প্রিডমিনেন্টলিটাকে ভার্ব ফর্মে আনতে বলেছে, মানে হলো আমাদের এলাকা প্রধানত মুসলিম ছিল। তার মানে কি আমাদের এলাকা মুসলিম অধ্যুষিত ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড বাই মুসলিম, সেখানে মুসলিমরা রাজত্ব করত।
নাম্বার 6, দেয়ার আওয়ার্স নাও এভরিবডি নোজ দিস। এই দুটো সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে দিয়েছে, মানে হলো এটা বা তারা আমাদের, এটা এখন সবাই জানে। তাহলে এটা এখন সবাই জানে যে তারা আমাদের, নাও এভরিবডি নোজ দ্যাট দে আর আওয়ার্স, এখন সবাই জানে যে এটা আমাদের। এরপরে আছে বিয়ের দাগ, fill in the blanks with appropriate articles and or prepositions, হাফ ইন্টু 6 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, ছটা আছে, হাফ করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। ইন দ্য ফার্স্ট প্লেস আওয়ার স্কুইজার ইজ এ থ্রোব্রিড অ্যানিম্যাল, দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিজলস, হোয়াইল দেয়ার্স নো গেটিং অ্যাট দ্য পেডিগ্রি অফ ইয়োর ডগ অ্যাট অল। প্রথমত আমাদের স্কুইজার হলো একটি পুঙ্খানুপুঙ্খ প্রাণী যা হার্নেস এবং চিসেলের পুত্র, যদিও আপনার কুকুরের বংশানুক্রমিক কিছুতেই নেই। এরপর আছে সেন্টেন্স কারেকশন, একটি আছে 1 নাম্বার। আই উইশ আই ওয়াজ গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম। এই ওয়াজটা চেঞ্জ হয়ে হবে ওয়ার, মানে এগুলো ইচ্ছা, তাই ওয়ার বসলো। এরপরে আছে আনসিন, এখানে খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ক্যালকাটা বয়, পোস্টমাস্টার ছিল কলকাতার ছেলে। হি ওয়াজ এ ফিশ আউট অফ ওয়াটার ইন এ ভিলেজ লাইক দিস, গ্রামে এসে তার অবস্থা শোচনীয় হয়ে পড়ল। একটি মাছকে জলের বাইরে আনলে যেমন অবস্থা হয়ে পড়ে সেরকম তার অবস্থা হয়ে পড়ল। হিজ অফিস ওয়াজ ইন এ ডার্ক থ্যাচড হাট, তার অফিসটি ছিল মাটির খড়ের তৈরি ছোট্ট একটা অন্ধকার কুঁড়ে ঘর। দেয়ার ওয়াজ এ পন্ড নেক্সট টু ইট, কুঁড়ে ঘরটার ঠিক পাশেই ছিল একটি পুকুর। স্কামড হুইথ উইডস, আর জলাশয়েতে বিভিন্ন রকম আগাছাই ভর্তি ছিল। জাঙ্গল অল অ্যারাউন্ড, চারিদিকে জঙ্গল ছিল। দ্য ইন্ডিগো এজেন্টস অ্যান্ড দ্য এমপ্লয়িজ হ্যাড হার্ডলি এনি স্পেয়ার টাইম অ্যান্ড ওয়ার নট সুটেবল কোম্পানি ফর অ্যান এডুকেটেড ম্যান। নীলকর এজেন্ট এবং কর্মচারীদের খুব কমই অবসর সময় ছিল এবং শিক্ষিত মানুষের জন্য উপযুক্ত কোম্পানি মানে সঙ্গ ছিল না। Or rather, his Calcutta background made him a bad mixture. In an unfamiliar place, he was either arrogant or ill at ease. বরং সবচেয়ে বড় কথা ছিল সে কলকাতার পটভূমি এবং যা তাকে একটি অপরিচিত জায়গায় একটি খারাপ মিশ্রণকারী করে তুলেছিল। হয়তো সে হতে পারে কোনো অহংকারী এবং যে সহজেই মানুষের সঙ্গে মিশতে পারতো না। So there was not much contact between him and the residents in the area. তাই এলাকার বাসিন্দাদের সঙ্গে তার সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। But he had a very little work to do. কিন্তু তার কাজের চাপ কম ছিল। Sometimes he tried to write poems. মাঝে মাঝে সে কবিতা লেখার চেষ্টা করত। The bliss of spending one's life watching the leaves trembling in the trees or the clouds in the sky. That was what the poems expressed. গাছেতে পাতাগুলো যেমন কাঁপছিল সেগুলো দেখে এবং আকাশে মেঘ দেখে তার জীবন কাটানোর যে আনন্দ সেটাই কবিতায় প্রকাশ পেয়েছে। God knew, however, that if a jinn out of an Arab tale had come and cut down all the leafy trees overnight, made a road and blocked out the sky with rows of tall buildings, this half-dead, well-bred young man would have come alive again. ঈশ্বর অবশ্য জানতেন যে যদি আরবের গল্পের সেই জিন এসে রাতারাতি এই বিশাল গাছগুলোকে কেটে ফেলে দেয় এবং আকাশ ঢেকে দেওয়ার মতো যদি উঁচু বিল্ডিং তৈরি করে দেয় এবং তাহলে এই অর্ধমিত উন্নত বংশধর যুবকরা আবার জীবিত হয়ে উঠতে পারবে। দ্য পোস্টমাস্টার স্যালারি ওয়াজ মিগ্রি, পোস্টমাস্টারের বেতন ছিল খুব অল্প। হি হ্যাড টু কুক ফর হিমসেলফ অ্যান্ড অ্যান অরফ্যান্ড ভিলেজ গার্ল ডিড হাউসওয়ার্ক ফর হিম এ রিটার্ন ফর এ লিটল ফুড। গ্রামের একটি অনাথ মেয়ে সামান্য কটা খাবারের জন্য তার জন্য বাড়ির কাজ করে দিত। হার নেম ওয়াজ রতন অ্যান্ড সি ওয়াজ অ্যাবাউট 12 or 13, তার নাম ছিল রতন এবং তার বয়স ছিল 12 কি 13। ইট সিমড আনলাইকলি দ্যাট সি উড গেট ম্যারিড, মনে হচ্ছে না তার বিয়ে হবে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, হোয়েন স্মোক কার্লড আপ ফ্রম দ্য ভিলেজ কাউসেডস, সন্ধ্যেবেলায় গোয়াল ঘর থেকে যখন ধোঁয়া ওর দিকে আকাশে উঠতো,
ক্রিকেটস গ্র্যাটেড ইন দ্য বুসেস, ঝোপের মধ্যে ঝিঁঝি ডেকে উঠতো। আ ব্যান্ড অফ ইনটক্সিকেটেড বাউলস ইন এ ফার ভিলেজ স্যাং রকাসলি টু ড্রামস অ্যান্ড ক্যাম্বেলস, যখন দূরে একটি গ্রামে সে মদ্যপ বাউলেরা তারা ঢাক ঢোল খোল কর্তান বাজিয়ে গান করতো। ইভেন এ পোয়েট, এমনকি একজন কবি, ইফ সিটেড অ্যালন অন এ ডার্ক বারান্ডা, যদিও তিনি একটি অন্ধকার বারান্দায় বসে থাকতেন, মাইট হ্যাভ সাডার, সেও কেঁপে উঠতো। আর লিটিল অ্যাট দ্য ট্রেম্বলিং লিভস, গাছে কাপার সাথে সাথে তিনিও কেঁপে উঠতেন। দ্য পোস্টমাস্টার উড গো ইনসাইড, তখন পোস্টমাস্টার বাড়ির ভিতরে আসতো। লাইটেড ডিম ল্যাম্প, একটি একটি আবছা আলো জ্বালতো, প্রদীপ জ্বালতো। ইন এ কর্নার অফ দ্য রুম, ঘরের কোনটাতে, অ্যান্ড কল ফর রতন, আর রতনকে ডাক দিত। রতন উড বি ওয়েটিং অ্যাট দ্য ডোর ফর দিস, রতন তার জন্য অপেক্ষা করতো। বাট সি ডিড নট কাম অ্যাট দ্য ফার্স্ট কল, কিন্তু প্রথম ডাকেতে সে আসতো না। সে উড কল ব্যাক, তাকে আবার ডাকা হতো। হোয়াট ইজ ইট দাদাবাবু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তখন সে ডাক দিত, দাদাবাবু কী চাই, আপনার কী চাই। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, 1 × 4 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর ফলস হলে এফ লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ফিশ আউট অফ ওয়াটার মিনস হি ওয়াজ ফিলিং কমফোর্টেবল, এর মানে হলো সে খুব স্বচ্ছন্দে থাকতো, এটা ফলস হবে, লিখতে হবে এফ। নাম্বার 2, দ্য পোস্টমাস্টার্স অফিস ওয়াজ ইন এ ব্রিক বিল্ড হাউস, তার অফিসটা ছিল ইটের তৈরি অফিস, ফলস হবে, লিখতে হবে এফ। নাম্বার 3, উই ফাইন্ড জিন ইন আফ্রিকান ফোকটেল, আমরা জিনকে আফ্রিকানে গল্প দেখতে পাই, এটা ফলস হবে, লিখতে হবে এফ। কোশ্চেন 4, দ্য ওয়ার্ড মেগ্রি মিনস স্মল ইন কোয়ান্টিটি, অল্প পরিমাণে থাকা, হ্যাঁ এটা ট্রু হবে, লিখতে হবে টি। এরপর আছে বিয়ের দাগ। আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস 2 × 3 = 6, 3টি কোশ্চেন আছে, তার আনসার 30 শব্দ লিখতে হবে, 2 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, হোয়াই কুড নট দ্য পোস্টমাস্টার মিক্স উইথ দ্য লোকাল রেসিডেন্ট, পোস্টমাস্টার কেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশতে পারতেন না? কারণ একটাই কারণ, তিনি হয়তো কলকাতার বাসিন্দা ছিলেন, তাই তিনি লোকের সঙ্গে মিশতে পারতেন না। হয়তো তিনি অ্যারোগ্যান্ট ছিলেন, এবং হয়তো যাদের সঙ্গে মিশবেন তারা শিক্ষিত নন, তাই তিনি মিশতে পারতেন না, সেটাই লেখা আছে ইংরেজিতে। দ্য ইন্ডিগো এজেন্টস অ্যান্ড দ্য এমপ্লয়িজ হ্যাড হার্ডলি এনি স্পেয়ার টাইম অ্যান্ড ওয়ার নট সুটেবল কোম্পানি ফর অ্যান এডুকেটেড ম্যান, or rather his Calcutta background made him a bad mixture. In an unfamiliar place, he was either arrogant or ill at ease, so there was not much contact between him and the residents in the area. Next, number 2, what did the postmaster poem express? পোস্টমাস্টার যে কবিতাগুলো লিখতো সেটা কী প্রকাশ ঘটাতো? সেটা প্রকাশ ঘটাতো, পড়ছি শুনে নাও। বাট হি হ্যাড এ ভেরি লিটল ওয়ার্ক টু ডু, তার কাজের চাপ কম ছিল। সামটাইমস হি ট্রাইড টু রাইট পোয়েমস, মাঝে মাঝে তিনি কবিতা লেখার চেষ্টা করতেন। দ্য ব্লিস অফ স্পেন্ডিং ওয়ান্স লাইফ ওয়াচিং দ্য লিভস ট্রেম্বলিং ইন দ্য স্ট্রেজ অ্যান্ড দ্য ক্লাউডস ইন দ্য স্কাই, তিনি গাছে দেখতেন পাতাগুলো নড়ছে, আকাশে মেঘ দেখতেন, আর এগুলোই তার সেই সময় কাটার আনন্দ, এবং এগুলোই তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেত। দ্যাট ওয়াজ হোয়াট দ্য পোয়েমস এক্সপ্রেসড, এটাই তার কবিতার মধ্যে প্রকাশ পাওয়া যেত। নাম্বার 3, হোয়াট ডিড রতন ডু অ্যাট দ্য পোস্টমাস্টার হাট, পোস্টমাস্টারের কুঁড়ে ঘরে রতন কী করতো? তার বাড়ির কাজ করে দিত, আর পোস্টমাস্টার নিজে রান্না করে খেত। দ্য পোস্টমাস্টার স্যালারি ওয়াজ মেগ্রি, তার বেতন ছিল খুব কম। হি হ্যাড টু কুক ফর হিমসেলফ, নিজেই রান্না করতেন। অ্যান্ড অ্যান অরফ্যান্ড ভিলেজ গার্ল, আর একটা অনাথ গ্রামের মেয়ে, ডিড হাউস ওয়ার্ক ফর হিম, তার বাড়ির কাজ করে দিত ফর হিম, তার জন্য, ইন রিটার্ন ফর এ লিটিল ফুড, সামান্য খাবারের আশায়। হার নেম ওয়াজ রতন, তার নাম ছিল রতন। অ্যান্ড সি ওয়াজ অ্যাবাউট 12 or 13, তার বয়স ছিল 12 কি 13। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। আমার অনেক ফল্ট আছে, অনেক স্পেলিং ভুল গেছে, হয়তো অনেক আমি উচ্চারণ ভুল করেছি, অনেক কোশ্চেনের আনসার ঠিক করে লিখতে পারিনি, অনেক ফল্ট আছে আমার। তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো না, তুমি আমার ফল্ট 1000টার মতো খুঁজে পাবে। প্রথম ফল্ট উচ্চারণের ফল্ট, আনসারের গাফিলতি, পড়ার কোয়ালিটি কম, পড়ানোর স্টাইল আলাদা, এত কিছু প্রবলেম আছে। তা সত্ত্বেও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর যদি কেউ আমার ভালো চাও, বন্ধু হিসেবে মনে করো, অবশ্যই উপদেশ দিয়ে যাবে আমার কি করণীয়, আমি কোনটা করলে আরও ছেলেটা ভালো করে দেখবে, পছন্দ করবে আমার কন্টেন্টটাকে। তো অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ছোট বড় যাই হও না কেন আমার থেকে,
তোমরা যদি উপদেশ দাও আমি মাথা পেতে মেনে চলবো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।